প্রেগন্যান্সি কিটটাতে এবারও একটা দাগ আসলো। সেটা দেখে রাগে অন্তর আমাকে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমি ফ্লোরে ছিটকে পড়লাম। ঠোঁট কেটে রক্ত বের হয়ে আসলো আমার। গালিগালাজ করতে করতে বলল, তুই একটা অপয়া, তুই বন্দা, তুই জীবনেও আমাকে সন্তানের মুখ দেখাতে পারবি না। আমি তোকে তালাক দিব। আজই আমার বাসা থেকে চলে যাবি তুই। ওর চিল্লাচিল্লি শুনে আমার শাশুড়ি আমাদের রুমে চলে আসলো। এসেই বলল, কি হয়েছে বাবা, এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? শরীর খারাপ করবে তো। অন্তর তীব্র রাগে গজগজ করতে করতে বলল, কি হবে আবার? ও একটা বন্দা মা, ও বাচ্চা জন্ম দিতে পারবে না। বিয়ের 6 বছর হয়ে গেল, একটা বাচ্চা জন্ম দিতে পারলো না। ওকে নিয়ে ঘর করা যায় না মা। আমি বললাম, বাচ্চা হচ্ছে না সেই দোষ আমাকে দিচ্ছেন কেন? সমস্যা তো আপনারও থাকতে পারে। আমার মা আমাকে ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার বলেছে আমার মা হওয়ার সম্পূর্ণ ক্ষমতা আছে। আপনি ডাক্তার দেখান, এরপর বোঝা যাবে দোষটা কার। আমার কথা শুনে অন্তর আমার চুলের মুঠি ধরে বলল, তোর মা তোকে ভুয়া ডাক্তার দেখিয়েছে, বুঝেছিস? ভালো ডাক্তার দেখালে তোর সমস্যা ঠিকই ধরা পড়তো। আমার কোনো সমস্যা নেই, বুঝলি? আমার দিকে ভুলেও আঙ্গুল তুলবি না, আর কখনো যদি তুলিস তাহলে তোর আঙ্গুল সহ এই মুখটা একদম ভেঙে ফেলবো। কথাটা মনে থাকে যেন। বলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। খুব ব্যথা পেলাম আমি তো আঙ্গুল তুলিনি, শুধু আপনাকে ডাক্তার দেখাতে বলেছি। তাছাড়া এমনও তো হতে পারে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। দেরি করে কি কারো বাচ্চা হয় না? আমাদের হয়তো দেরি করে দিবেন, একটু ধৈর্য ধরুন। অন্তর দাঁতে দাঁত চেপে বলল, তোর মুখে তো কথার খই ফুটেছে, ধৈর্য ধরতে বলছিস? এত কথা কোথায় শিখেছিস তুই আমাকে এসব বলার কে? তোর কথা শুনতে হবে এখন আমার? সাহস কোথায় পেলি তুই এসব বলার? বলেই আমার চুলের মুঠি আবারও শক্ত করে ধরলো। আমাকে টেনে বারান্দায় নিয়ে যেতে লাগলো। আমি ব্যথায় কুকড়ে উঠলাম। মুখ দিয়ে শব্দ বেরিয়ে আসলো। অন্তর আমাকে সেভাবেই ধরে রেখে বলল, তোর প্রমাণ লাগবে তাই না? দাঁড়া, তোকে প্রমাণ আমি দিব। তোকে এবার এমন প্রমাণ দিব তুই কল্পনাও করতে পারবি না। খুব তো বেড়েছিস তাই না? পাখা গজিয়েছে তোর পাখা কেটে ফেলার ব্যবস্থা করছি। শাশুড়ি মা অন্তরকে ধাক্কা দিয়ে আমাকে ছাড়িয়ে নিল। এরপর কিছু একটা বলতে গিয়েও আবার থেমে গেল। তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গেল। আমি সেভাবেই দাঁড়িয়ে কান্না করতে লাগলাম। আমার শাশুড়ি একটা কথাও বললেন না। ছেলে যাওয়ার পর একটা মুখ ভেঙচি দিয়ে আমার ঘর থেকে বের হয়ে গেলেন। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। এরপর আমি আস্তে আস্তে উঠে বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। এলোমেলো চুলগুলো ঠিক করে নিলাম। বিকালবেলা মন খারাপ করে বিছানায় বসে নিজের এলোমেলো হওয়া জীবনটার পেছনে স্মৃতিগুলো স্মরণ করতে লাগলাম। অন্তরের সাথে বিয়ে হয়েছে আমার 6 বছর হলো। আমাদের কোনো সন্তান নেই। চেষ্টা করেছি বহুবার, কিন্তু কাজ হয়নি। বিয়ে 6 মাস যাবার পর থেকেই অন্তর আর তার মা বাচ্চার জন্য পাগল হয়ে গেছিল। বারবার চেষ্টা করার পরও যখন আমি কনসিভ করতে পারছিলাম না, তখন অন্তর আর তার মা আমাকেই দোষারোপ করতে লাগলো। তাদের ভাষ্যমতে আমার সমস্যা, তাই বাচ্চা হচ্ছে না। আমি কখনো মা হতে পারবো না। এরপর আমি আমার মায়ের কাছে গিয়ে সবটা বলেছিলাম। মা আমাকে ডাক্তার দেখিয়েছিলেন, আমার কোনো সমস্যা ধরা পড়েনি। এরপর আমি অন্তরকেও ডাক্তার দেখাতে বলেছিলাম। সে ডাক্তার তো দেখায়নি, বরং আমাকে গালমন্দ করেছে। আর আজ তো সে সীমায় অতিক্রম করে ফেলেছে। এসব ভাবতে আমার চোখ থেকে নোনা জল বইতে শুরু করলো। আমি চিৎকার করে কাঁদতে শুরু করলাম। কিছুক্ষণ পরেই আমার শাশুড়ি আমার রুমে আসলো। এসে উনি বললেন, ন্যাকা যত সব, এত ঢং করছো কেন বলো তো? একে তো বাচ্চা হয় না, তার উপর যাতা বললে আমার ছেলেকে। তোমাকে যে আমার ছেলে এখনো ঘরে রেখেছে, এই তো ডের বেশি। তাড়াতাড়ি রান্নাঘরে এসো, রান্না বান্না করতে হবে। অন্তর এসে খাওয়া দাওয়া করবে না? বলেই উনি চলে গেলেন। আমি চোখ মুখ মুছে নিলাম। মন চাচ্ছে এই সংসার ছেড়ে এই মুহূর্তে বেরিয়ে যাই। আমার ভাগ্যের এমন দুরবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেললাম। এবার রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেলাম। শাশুড়ি গিয়ে নিজের রুমে শুয়েছেন। রাত হয়ে গেছে। শাশুড়ির জন্য খাবার বেড়ে তাকে ডাকলাম। এরপর অন্তরকে ফোন করলাম। তার ফোন বন্ধ। শাশুড়ি খেতে বসে বললেন, ছেলেটা আমার কোথায় গিয়েছে খোঁজ খবর কি রেখেছো নাকি? ছেলের আয়ের টাকা তো শুধু গিলতেই পারো, তার খেয়াল তো আর রাখতে পারো না। ও কোন সকালবেলা বেরিয়েছে, এখনো ফিরছে না, সে খেয়াল আছে তোমার? ফোন করেছো? আমি ছোট আওয়াজে বললাম, কল করেছি, ফোন বন্ধ। শাশুড়ি বললেন, বন্ধ তো থাকবেই, যা কথা শুনিয়েছো তুমি ওকে। আচ্ছা, তোমার এমন মুখ আসলো কোথা থেকে বলো তো? তোমার মা গতবার এগুলো শিখিয়ে পাঠিয়েছে তাই না? না হলে অমন ভাবে তো কথা বলতে না কখনো তুমি। ছেলেটাকে একদম রাগিয়ে দিয়েছো। আল্লাহ জানে আজ বাড়িতে ফেরে কিনা। শাশুড়ির কথায় কিছু বললাম না। জবাব দিলে কথা বাড়বে, ঝগড়া হবে, তাই চুপ করে রইলাম। সে খাওয়া শুরু করলো। আমি রান্নাঘরে গেলাম ডালের বাটিটা আনতে। ওই সময়ে কলিং বেল বেজে উঠলো। আমার শাশুড়ি চেঁচিয়ে বললেন, কলিং বেল বাজছে, দরজাটা খুলবে তো নাকি? কোথায় গেলে? আমি ডালের বাটি হাতে করে দরজা খুলতে গেলাম। দরজা খুলতেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। অন্তর বরের বেশে আমার সামনে দাঁড়িয়ে আছে, সাথে বধূ বেশে একটা মেয়ে। মুখে মুখে অন্তরকে যাই বলি না কেন, তাকে যে আমি ভালোবাসি তা কিন্তু সত্য। 6টা বছর মানুষটার সঙ্গে আছি, ভালো খারাপ সবসময় তার পাশে ছিলাম, তার অর্ধাঙ্গিনী হয়ে। এতগুলো বছরে যত কষ্টই উনি দিক না কেন, তাকে ছাড়ার চিন্তা মাথায় আসেনি। আজ সে আমার সাথে কি করলো? এটা আমার জন্য সতীন নিয়ে এলো। সতীনের সংসার করতে হবে আমাকে। আমার দু চোখ দিয়ে নোনা জল পড়ছে, সমস্ত শরীর কাঁপছে। কাঁপতে কাঁপতে হাতে থাকা ডালের গরম বাটিটা পড়ে গেল। অন্তর চেঁচিয়ে উঠে বলল, কি করলি এটা তুই? তোর সাহস দেখি কম না, তুই আমার নতুন বউকে পুড়িয়ে মারতে চাস? আমি খেয়াল করলাম তাদের গায়ে শুধু ডালের ছিটা গিয়েছে। নতুন বউয়ের তো নতুন শাড়িতে লেগেছে। আমার তো পা ঝলসে গেছে মনে হচ্ছে। আর সে কি বলল? ওর কথায় তাচ্ছিল্যের হাসি দিলাম।
দরজার সামনে এমন হট্টগোল শুনে আমার শাশুড়িও চেঁচামেচি করতে করতে চলে আসলো। শাশুড়ি বলল, দরজার সামনে কি হয়েছে? সঙ্গের মতো দাঁড়িয়ে আছো যে, ডালটা তো ফেলে দিলে। বলি, তুমি কি শুধু হাত পায়ে বড় হয়েছো? তোমার এখনো আক্কেল হয়নি? শাশুড়ি হাঁটতে হাঁটতে দরজার সামনে এলো। দরজার দিকে তাকিয়ে অন্তরকে দেখে তিনি বললেন, কিরে বাবা, কি করছিস তুই আবার বিয়ে করেছিস? অন্তর হাসলো। পাশের মেয়েটা এগিয়ে এসে শাশুড়িকে সালাম করলো। শাশুড়ি কিছু বললেন না, চুপচাপ দাঁড়িয়েই রইলেন। অন্তর বলল, আবার বিয়ে করেছি মা, ওর তো প্রমাণ লাগবে আমি পুরুষ কিনা। দেখো না বারবার ডাক্তারের কথা বলে আমাকে, তাই ওকে সত্যিকারের প্রমাণ দিব আমি এবার। সমস্যা যে ওর, এটা আমি প্রমাণ করব। শাশুড়ি বললেন, তাই বলে এভাবে হুট করে বিয়ে করে নিবি? বলা নেই কয়া নেই, কোন মেয়েকে বিয়ে করলি তুই? ওর বংশ পরিচয় কি? অন্তর বিরক্ত হলো, বলল, উফ মা, ওকে বিয়ে যেহেতু করেছি, ওর সম্পর্কে ভালো মতো জেনে শুনেই বিয়ে করেছি আমি। এবার ভেতরে আসতে দাও তো আমাদের। ওই অপয়া তো একটু আগে পুড়িয়ে মারতে চেয়েছিল, দেখো না কেমন ডাল ফেলে দিল ওর গায়ে। এতক্ষণ ধরে ওদের কথা শুনেই যাচ্ছে আমি, উত্তর দেওয়ার মতো বল শক্তি কিছুই খুঁজে পাচ্ছি না। পাবো কিভাবে? আজ তো আমার পায়ের নিচের মাটি সরে গেছে। এতদিন দেওয়ালে পিঠ ঠেকিয়ে এ বাড়িতে ছিলাম, এখন এ বাড়িতে থাকবো আমি কিসের আশায়? অন্তরের কথার জবাবে আমি বললাম, আপনার নতুন বইয়ের তো গায়ে পড়েছে ডাল, এতেই পুড়ে গেছে। আপনি যে আজ আমার মনটাই পুড়িয়ে দিলেন, তার কি হবে? বলেই আমি ভেতরে চলে আসলাম। আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আমার শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। এখন কি করব বুঝতে পারছি না। ধপ করে বিছানায় বসে পড়লাম। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। বিছানায় বসেছি 2 মিনিটও হয়নি, দরজায় ধীরিম ধীরিম শব্দে উঠে দাঁড়ালাম। মনে হচ্ছে যেন দরজাটা ভেঙেই ফেলবে। আমি দ্রুত দরজা খুলে দিতেই অন্তর কর্কশ শব্দে বলল, দরজা দিয়ে রুমে ঢুকে কি করছিস? বের হয় এখান থেকে। নতুন বউ এনেছি দেখছিস না? আজ থেকে এই বাড়ি এই ঘর সবকিছু ওর, তোর যা ছিল সব ওর। বলেই বিশ্রী হাসি দিল সে। নতুন বউটা এতক্ষণ চুপ থাকলেও এ যাত্রায় মুখ খুলল, বলল, তুমি বিবাহিত জেনে বিয়ে করলেও আমি সতীনের সংসার করব না অন্তর। ওকে এ বাড়ি থেকে তোমার বিদায় করতে হবে। অন্তর বলল, ডোন্ট ওয়ারি, 1 সপ্তাহের মধ্যে ওকে ডিভোর্স দিয়ে দিব আমি। এরপরে বাড়ি থেকে আউট। তাদেরকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি। সে ভাবলো কিভাবে যে এমন একটা কাজ করার পর আমি তার বাড়িতে থাকবো, তাও 1টা সপ্তাহ। বাড়ি তো এই মুহূর্তেই ছাড়বো। আমি তাকে বললাম, আপনি ভাবলেন কি করে আপনার সংসার আমি করব? আমার ভালোবাসার এই প্রতিদান দিলেন আপনি? এটা কি করে পারলেন আপনি অন্তর? বলেই কান্নায় ভেঙে পড়লাম আমি। অন্তর বলল, সেটা তোর ওসব কথা বলার আগে ভাবা উচিত ছিল। তাছাড়া বিয়ে আমি আগে পরে করতামই। তুই তো জীবনেও আমাকে বাচ্চার মুখ দেখাতে পারতি না। আমি আর কিছু বললাম না। তার সাথে কথা বলতেও মন যাচ্ছে না। সেখান থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম। আমার শাশুড়ি সোফায় বসেছিলেন। আমাকে দেখে বললেন, দেখলে পুরুষ মানুষের সাথে মুখ নাড়ালে কি হয়? তাছাড়া ছেলেটা ভালোই করেছে, এবার নাতি নাতনির মুখ আমি দেখতে পারবো। আমি তাকে কোনো উত্তর দিলাম না। নাকের নাকফুল আর কানের দুলজোড়া খুলে তার সামনে দিলাম। হাতের চুড়ি দুটো খুলে ফেললাম। এরপর মেইন দরজার দিকে হাঁটা শুরু করলাম। শাশুড়ি আমাকে ডেকে বললেন, কোথায় যাচ্ছ? আমি শান্তভাবেই বললাম, চলে যাচ্ছি। আপনাদের আর আমার মতো অপয়াকে দেখতে হবে না, আমি চলে যাচ্ছি। কিন্তু আমার সাথে আপনারা যা করেছেন তার পরিণাম আপনারা ভোগ করবেন মা। আমি সহ্য করেছি আপনাদেরকে, আপনাদের প্রত্যেকটি অপবাদকে, কিন্তু উপরেওয়ালা সইবে না মা, তিনি আপনাদের বিচার ঠিকই করবেন। এতটুকু বলে চোখের পানি মুছে নিলাম আমি। আমার শাশুড়ি কিছু একটা বলার জন্য তৈরি হচ্ছিলেন, তাকে সেই সুযোগ না দিয়ে আমি বললাম, আপনার ছেলেকে বলবেন ডিভোর্স পেপারটা আমার মায়ের বাসায় পাঠিয়ে দিতে। এখন আসি, ভালো থাকবেন। বলেই সে বাসা থেকে বের হয়ে গেলাম আমি। এক কাপড়ে সেই বাড়ি ছাড়লাম আমি। সম্মানিত দর্শক, এই গল্পের বাকি অংশ দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান। গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব ও আশরাফ। ধন্যবাদ।